ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে খুন করার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা ছিল পুরো ইরান নিস্তেজ হয়ে যাবে, খামেনি ছাড়া ইরান হয়ে পড়বে সাদ্দামবিহীন ইরাকের মতো। কিন্তু ট্রাম্প এখন বলছেন শেষ না দেখে ছাড়বেন না। বোঝা যাচ্ছে ইরানের যে বাস্তবতা সেটি ট্রাম্পের রেসলিং এর মাঠ নয়, বরং সেটি ট্রাম্পের ধারণার চেয়ে অনেক বেশি জটিল। ট্রাম্প ইরানিদের যে জন্য মুক্তির ক্ষণ উপহার দেওয়ার দাবি করেছিলেন সেখানে আরো বাড়ছে মিসাইলের স্ফুলিঙ্গ, সাথে যোগ হয়েছে হিজবুল্লাহর আক্রমণ, বাড়ছে সৌদি আরবের মতো মুসলিম মিত্রদের আতঙ্ক। কিন্তু কেউ জানে না কোথায় যাচ্ছে পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে এখন তাই সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের সামনে কি অপেক্ষা করছে? যুদ্ধের খেলা তো শেষ না, তাহলে কত দূর যাবে এই খেলা? ইরানের বর্তমান রেজিমের কি পতন ঘটবে নাকি হবে পুনর্গঠন, যেটি খামেনির উত্তরসূরিদেরকে মসনদে বসাবে? আর তা চেয়ে চেয়ে দেখবেন ডোনাল্ড ট্রাম্প। সেটি হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো আর ট্রাম্পের মুসলিম মিত্ররা কতদিন নিরাপদে থাকবে, আর তাতে বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা কিভাবে সামাল দেওয়া যাবে? এত প্রশ্নের উত্তর খুঁজবো আজকের বিশ্লেষণের সাথে। এমন একটি প্রশ্নের উত্তর খুঁজতে চাই যেটি কিছুটা অদ্ভুত। প্রশ্নটি হলো, কেন খামেনিকে মারার জন্য ইসরায়েল আমেরিকা শনিবার দিনটিকে বেছে নিয়েছিল? এর পিছনে এমন একটি কারণ আছে যেটিতে পরিষ্কার বিশ্ব রাজনীতিতে ধর্মীয় বিশ্বাসকেও ডাস্টবিনে ফেলে দিতে পিছপা হন না বিশ্ব মোড়লরা। গত কয়েক সপ্তাহ ধরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা বেশি বেড়েছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কা বাস্তবে রূপ নেয় 28 ফেব্রুয়ারি শনিবার সকালে। সামরিক কৌশলগত দৃষ্টিকোণ থেকে বড় ধরনের আঘাত সাধারণত গভীর রাতে পরিচালিত হয়। অন্ধকার আড়াল দেয়, আকাশ প্রতিরক্ষা থাকে বিভ্রান্ত, তাই প্রতিক্রিয়া দেখাতে সময় লাগে। কিন্তু এবার ছিল ভিন্ন চিত্র। শনিবার সকালেই শুরু হয় ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। কারণ সময় নয়, লক্ষ্য ছিল এখানে পরিষ্কার, ইরানি নেতৃত্বের সমাবেশকে এক আঘাতে বিচ্ছিন্ন করা, কমান্ড অ্যান্ড কন্ট্রোলকে অচল করা। এখানে দুটি প্রশ্ন উঠে আসে, কেন ঠিক শনিবারকে বেছে নেওয়া হলো হামলার জন্য, আর কিভাবে এই নিখুঁত হামলা পরিচালনা করে খামেনি সহ শীর্ষ ইরানি নেতাদের খুন করা হলো? দর্শক, বলা হতো আধুনিক ইরানের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন 86 বছর বয়সী দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর খামেনি যখন ইরানের হাল ধরেন, তখন থেকে তিনি দেশটিকে এক কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক প্রভাবের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিলেন। গত এক বছরে কমপক্ষে 3 বার খামেনিকে মারার চেষ্টা করেও সফল হয়নি ইসরায়েল আমেরিকা। তবে এসব ঘটনার পর থেকে খামেনি ক্রমশ নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। বেশিরভাগ সময় কাটাতেন নিজের কম্পাউন্ডের সুরক্ষিত গভীর বাংকারে। খুব কমই তাকে বাইরে দেখা গেছে। অনেক কিছু হিসাব করে তিনি কাজের কৌশল আঁটতেন। যেমন শনিবার ছিল ইরানের শীর্ষ নেতাদের সাথে খামেনির বৈঠক। কেন শনিবার মিটিং ডেকেছিলেন খামেনি? কারণ খামেনি জানতেন ওই দিন হামলার কথা কেউ কল্পনাও করবে না। ইরানের এক কর্মকর্তা ফক্স নিউজকে জানান, 28 ফেব্রুয়ারি ছিল শনিবার। মিটিং এর সময় ঠিক করা হয় রমজানের সকালে। ইহুদিদের কাছে দিনটি পরিচিত শাব্বাত হিসেবে। শাব্বাত কি? শাব্বাত হলো ইহুদিদের সাপ্তাহিক বিশ্রামের দিন। এদিন সাধারণত তারা রোজা রাখেন, ফলে এই দিনে ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক হামলার আশঙ্কা নেই বলে ধরে নিয়েছিল ইরান কর্তৃপক্ষ। কিন্তু ট্রাম্প আর নেতানিয়াহুর কাছে এটি হলো মোক্ষম ফাঁদ। তাদের কাছে ধর্ম পরে, আগে দরকার রক্ত আর জয়। ইসরায়েলের কর্মকর্তারা জানান, ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানটি আরো পরে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু খামেনির বৈঠক আয়োজনের গোয়েন্দা তথ্য পেয়ে দ্রুত তা এগিয়ে আনা হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য ছিল যে ইরানের শীর্ষ নেতৃত্ব একত্রিত হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ কয়েক মাস ধরে সিআইএ অত্যন্ত সতর্কতার সাথে খামেনির গতিবিধি, দৈনন্দিন রুটিন এবং অবস্থানের উপর নজরদারি চালিয়ে আসছিল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, গত বছরের 12 দিনের যুদ্ধের পর থেকে ইরানি নেতৃত্বের উপর গোয়েন্দা নজরদারি করার সক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিআইএ নিশ্চিত হতে পেরেছিল যে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুরক্ষিত সরকারি কম্পাউন্ডে ইরানের শীর্ষ কর্মকর্তাদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে স্বয়ং সর্বোচ্চ নেতা উপস্থিত থাকবেন। গোয়েন্দা তথ্যের এই হাই ফিডেলিটি বা উচ্চ নির্ভরতা নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার পূর্ব নির্ধারিত সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নেতা, নিরাপত্তা উপদেষ্টা ও সামরিক শীর্ষ কর্মকর্তারা একই স্থানে উপস্থিত, এমন সুযোগ অত্যন্ত বিরল। সেই মিটিং উইন্ডো নিশ্চিত হওয়ার পরে হামলার সময় এগিয়ে আনা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে। তেহরানের সর্বোচ্চ সুরক্ষিত এবং
অত্যন্ত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বেষ্টিত খামেনির কম্পাউন্ডে তখন আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুরের মতো শীর্ষ জেনারেলদের খামেনির ইনার সার্কেলে আলোচনা করছিলেন। ঠিক সেই মুহূর্তে কোনো প্রকার সতর্কবার্তা ছাড়াই আকাশ থেকে নেমে আসে বাংকার বাস্টার মিসাইল, যা কংক্রিটের কয়েক স্তরের সুরক্ষা ভেদ করে মাটির গভীরে গিয়ে বিস্ফোরিত হতে সক্ষম। হামলার মূল কৌশলটি ছিল খামেনিকে প্রথম আঘাতেই নিশ্চিহ্ন করা, যাতে তিনি কোনোভাবেই গোপন সুড়ঙ্গ বা ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেওয়ার সুযোগ না পান। ইসরায়েলি F-35 স্টেলথ যুদ্ধ বিমান এবং মার্কিন ড্রোন প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত এই হামলাটি ইরানের S-300 রাডার সিস্টেমকে পুরোপুরি অন্ধ করে দিয়েছিল। স্যাটেলাইট চিত্রে কম্পাউন্ড ধ্বংস হওয়ার যে চিত্র দেখা গেছে তাতে স্পষ্ট এটি চলমান কোনো কনভয়ের উপর আঘাত নয়, বরং একটি স্থির কমান্ড সাইটকে লক্ষ্য করে চালানো আঘাত। সামরিক ভাষা যাকে বলা হয় ডেকাপিটেশন স্ট্রাইক। যুক্তরাজ্যের প্রভাবশালী দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে দাবি করা হয়, খামেনি যে ভবনে ছিলেন তার ভূগর্ভের গভীরে ছিল সুরক্ষিত এক আশ্রয় কেন্দ্র। এর গভীরতা এতটাই বেশি যে লিফটে একদম নিচে পৌঁছাতে সময় লাগতো প্রায় 5 মিনিট। তবে এর কিছুই এখন আর অবশিষ্ট নেই। রয়টার্সের তথ্য মতে সেখানে উদ্ধার করা হয়েছে খামেনির নিথর দেহ। এর মধ্যে চমকপ্রদ তথ্য দিয়েছে টেলিগ্রাফ। দর্শক, সিরাজউদ্দৌলার পতন হবে আর সেখানে মীর জাফর থাকবে না, তা কি হয়? টেলিগ্রাফ বলছে খামেনির ঘনিষ্ঠ মহলের ভিতর থেকে বৈঠকের তথ্য ফাঁস করা হয়েছিল। মানে খামেনির ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে কোনো গুপ্তচর ছিলেন, আর তিনি শেষ পর্যন্ত নির্ধারণ করে দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ভাগ্য। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট দিচ্ছে আরেক খবর। তারা বলছে ইরানে এই যে হামলা হলো তার শুরুর নেপথ্যে আছে সৌদি আরব। সৌদি যুবরাজের চাপেই নাকি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার ব্যক্তিগত ফোনে ইরানের হামলার জন্য চাপ দিয়েছিলেন। যদিও প্রকাশ্যে সৌদি যুবরাজ মুখে মুখে কূটনীতির কথাই বলতেন, কিন্তু ভেতরে ভেতরে সৌদি যুবরাজের আতঙ্ক ছিল ইরান সৌদি আরবের তেলের মজুদ শেষ করে দিবে। সৌদি যুবরাজের টেলিফোনে সাড়া দিয়ে নিখুঁত প্ল্যান কষে খামেনিকে সরিয়ে দিয়ে স্বাভাবিকভাবে ভীষণই খুশি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বেশি দেরি লাগেনি তার সেই খুশি চিন্তায় রূপ নিতে। ইরান পাল্টা হামলা শুরু করে। ইরানের প্রথম যে অবস্থা সেটি বিবেচনায় নিলে এসব হামলার সাফল্যকে বেশ ভালোই বলতে হবে। ট্রাম্পের মুসলিম মিত্রদের চিন্তা পরিণত হচ্ছে দুশ্চিন্তায়। সৌদি যুবরাজ পাঠাচ্ছেন গোপন বার্তা, বলছেন ইরানের সাথে বাড়াবাড়ি করা যাবে না। ট্রাম্প অবশ্য জানিয়েছিলেন ইরানের অন্তর্বর্তীকালীন নেতারা আলোচনায় বসতে রাজি, কিন্তু ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বুড়ো আঙ্গুল দেখালেন, সব জানিয়ে দিলেন ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবেন না ইরান। তাহলে এই সংঘাতের সমাধান কি? এই যুদ্ধ কি চলতেই থাকবে? ইরানও কি এভাবে নেতাহীন ভাবে একের পর এক মিসাইল ছড়িয়ে যাবে? দর্শক, যে লারিজানির কথা বললাম তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে একসময় অযোগ্য ঘোষিত হয়েছিলেন। সেই আলী লারিজানি এখন দেশের নেতৃত্ব শূন্যতার সংকটময় সময় আপৎকালীন নেতা হয়েছেন। তবে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কি হবেন তা নিয়ে এখন বিশ্ব জুড়ে চলছে নানা বিশ্লেষণ। ইরানের শাসনতন্ত্র অনুযায়ী 88 সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ পরবর্তী নেতা নির্বাচনের চূড়ান্ত ক্ষমতা রাখে। বর্তমানে উত্তাল যুদ্ধকালীন পরিস্থিতিতে এবং শীর্ষ নেতৃত্বের শূন্যতায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম বিশেষভাবে আলোচনায় আসছে। এর মধ্যে একজন হলেন আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র মুস্তফা খামেনি। দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থেকে ইরানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা এবং রেভলিউশনারি গার্ডসের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে আছেন। ইরানে বংশানুক্রমিক রাজতন্ত্রের বিরোধিতা থাকলেও বর্তমান সংকটময় মুহূর্তে সামরিক বাহিনীর সমর্থন নিয়ে তিনি একজন শক্তিশালী দাবিদার হতে পারেন। আছেন আয়াতুল্লাহ আলী রেজা আরফি, যিনি খামেনির অত্যন্ত আস্থাভাজন ছিলেন। ইরানের বর্তমান বিচার বিভাগের প্রধান গোলাম হুসেন মোহসেনি এজে হতে পারেন নতুন নেতা। যদি বেঁচে থাকেন তাহলে খামেনির নাতি হাসান হোমেনিও হাল ধরতে পারেন। তবে এই মুহূর্তে নেতাবিহীন ইরান যেভাবে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে তাতে চিন্তিত ট্রাম্পের মিত্ররা। নানা হিসেব করছেন বিশ্লেষকেরা। এর মধ্যে হিজবুল্লাহ রকেট হামলা শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন খামেনির মৃত্যু হয় ট্রাম্প যে বলেছিলেন মাথা সরিয়ে দিলে শরীর নিথর হতে খুব বেশি সময় লাগে না, সেটি যে হচ্ছে না সেটি ট্রাম্প
বুঝে গেছেন, কারণ ইরানের বাস্তবতা ট্রাম্পের ধারণার চেয়ে অনেক বেশি জটিল ও কুটিল। আল জাজিরার বিশ্লেষণ বলছে, ইরানের শীর্ষ নেতার মাথা সরিয়ে দেওয়ার ফলটা পশ্চিমাদের কল্পনার সঙ্গে নাও মিলতে পারে। সেখানে এমন এক রাষ্ট্রের আবির্ভাব ঘটতে পারে যার অর্থনীতি কিংবা রাজনীতি সব ক্ষেত্রেই সামরিক বাহিনীর একচ্ছত্র আধিপত্য দেখা দেবে। আর এ ধরনের রাষ্ট্রে রাজনৈতিক সীমারেখা বলে কিছুই থাকবে না। খামেনির মৃত্যুর পরই সেখানে বিকল্প নেতা বসানোর হিসেব নিকাশ শুরু করে দিয়েছিল ট্রাম্প। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, খামেনির বিকল্প হিসেবে ভালো কিছু প্রার্থী আছেন, তবে কারা সেই প্রার্থী তা তিনি খোলাসা করেননি। কিন্তু বাস্তবতা ট্রাম্পের হিসেব নিকেশ থেকে অনেক দূরে আছে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, শুধু বিমান হামলা চালিয়ে কিংবা শীর্ষ নেতাকে হত্যার মাধ্যমে একটা দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো যায়, ট্রাম্পের এমন ধারণা ভুল প্রমাণিত হতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা উপসহকারী সচিব মাইকেল মালরয় মনে করেন, শুধু বিমান হামলার মাধ্যমে শাসন পরিবর্তন সম্ভব নয়। কথা বলার মতো যদি কেউ জীবিত থাকেন, তাহলে বুঝতে হবে শাসন ব্যবস্থা এখনো বলবৎ আছে। দর্শক, যুক্তরাষ্ট্র ইসরায়েল যে হামলা চালাতে পারে সেটা ইরানও জানতো। তারা প্রায় 1.5 মাস ধরে সম্ভাব্য হামলার প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছে। গত বছরের জানুয়ারিতে যে হামলা হয়েছিল সেখান থেকেও তারা শিক্ষা নিয়েছে। এ কারণে ইরান জুড়ে ছোট ছোট যেসব সামরিক ইউনিট রয়েছে সেগুলো সদর দপ্তরের সরাসরি নির্দেশনা ছাড়াও যুদ্ধ চালিয়ে নিতে সক্ষম। শনিবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা শুরুর ঘন্টা তিনেকের মধ্যে পাল্টা হামলা চালায় ইরান। তারা ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতও মার্কিন ঘাঁটিকে নিশানা বানিয়েছে। এটা ঠিক তেহরানের পক্ষে মার্কিন বা ইসরায়েলি বাহিনীকে পরাস্ত করা সম্ভব নয়, তবে ইরান যুদ্ধকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যেখানে তাদের প্রতিপক্ষই যুদ্ধের ইতি টানতে বাধ্য হবে। এখন ইরানের লক্ষ্য হলো পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলে শত্রুপক্ষের যুদ্ধের খরচ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে তেহরান হরমুজ প্রণালী বন্ধ রাখা, ইরাকের হার্স আল শাবি কিংবা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লেলিয়ে দেওয়ার মতো কৌশল নিতে যাচ্ছে ইরান। বিশ্লেষকরা বলছেন, ইরানের শাসন ব্যবস্থার এই টিকে থাকার সক্ষমতার মূলে আছে দ্বৈত সামরিক কাঠামো। সেখানকার নিয়মিত সেনাবাহিনী আর্টেশ কেবল সরকারকে সুরক্ষা দেয় না, পাশাপাশি রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। দর্শক, খামেনির মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিলেন। এই সিদ্ধান্তকে আদতে বিরোধীদের জন্য পাতা একটি ফাঁদ হিসেবে দেখছেন রাজনৈতিক সমাজবিজ্ঞানী সালেহ আল মুতাইরি। বলছেন, এতে করে রাস্তাঘাটে লাখ লাখ শোকার্ত মানুষ পূর্ণ থাকবে, যা সরকারের জন্য মানব ঢাল হিসেবে কাজ করবে। ফলে সরকার বিরোধী আন্দোলন দানা বাঁধাটা কঠিন হয়ে পড়বে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যে পারমাণবিক সক্ষমতা ধ্বংসের জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্র খামেনিকে মারলো, সেই পারমাণবিক বোমা কি আদৌ ইরানের কাছে আছে এবং তারা কি তা ব্যবহার করবে, নাকি এটি সেই সাদ্দাম হোসেনের গল্পের মতো আরেকটি ফাঁকা বলি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে কোনো কার্যকর পারমাণবিক বোমা নেই, তবে তারা এর অত্যন্ত কাছে পৌঁছেছে। 2025 সালের জুন মাসের যুদ্ধের পর ইরানের অনেক পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু ইরান দ্রুত তা পুনর্গঠন শুরু করেছে। তাদের কাছে বর্তমানে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা অস্ত্র গ্রেডে 90% উন্নীত করতে মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে। বিশ্লেষকদের মতে, ইরান একটি পারমাণবিক ওয়ারহেড তৈরির কারিগরি জ্ঞান অর্জন করলেও তা ক্ষেপণাস্ত্রের মাথায় বসিয়ে নিখুঁতভাবে নিক্ষেপ করার সক্ষমতা অর্জন করতে আরো কয়েক বছর সময় লাগবে। তবে নেতৃত্বের এই বিপর্যয়ের মুহূর্তে ইরান যদি মনে করে যে তাদের অস্তিত্ব সংকটে, তবে তারা মরণ কামড় হিসেবে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিতে পারে, এমন আশঙ্কা করছেন কেউ কেউ।